এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এটা শুনে সকলে অবাক। স্যার কিভাবে এই সকল কাজ করতে পারে ভাবতে অবাক লাগে। তাকে দেখে তো এটা বোঝাই যায় না। এসব কথা শুনে নীলা কান্নায় ভেঙে পড়ে আর বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো তোমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিনি। আমি কি তোদের সাথে রাগ করতে পারি বল? আমি জানি তোদের একদিন ঠিকই ভুল ভাঙবে, সেদিন ঠিকই বুঝবি। আজ আমি অনেক খুশি। এখানে যেন সবাই খুশির জোয়ারে ভেসে যাচ্ছে, শুধু শিখার মনে কোনো আনন্দ নেই, যেটা রাসেল ঠিকই খেয়াল করেছে। বাবা, আজকে তোমাদের একটা সত্য কথা বলবো, যা তোমরা কেউ জানো না। মা বল, কি এমন কথা? রাসেল, তোমার মনে আছে কলেজে শিখার সাথে তোমার কখনোই পড়তো না? তুমি ওকে যে থাপ্পড় মেরেছিলে, তার জন্য শিখা তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে দিয়ে তোমাকে খালি রুমটায় নিয়ে যেতে বলে। আমি ওকে অনেক বোঝানোর পরে শিখা বুঝতে পারে তোমার সাথে ওসব করা ঠিক হবে না, কিন্তু তখনই স্যার এসে। কি ব্যাপার, কাজ যেটা ভেবেছ সেটা দয়া করে থেমে যাচ্ছ? এটা তো হবে না, তোমাদের এটা করতেই হবে, নাহলে তোমাদের পরিবারের ক্ষতি, সাথে পরীক্ষায় পাশ করতে পারবে না আমি থাকতে। আর শিখা আমার কথায় রাজি না হলে রাসেলেরও ক্ষতি করব। স্যার দেখেন, আমরা একটা নির্দোষ ছেলের সাথে এটা করতে পারবো না। ঠিক আছে, করতে হবে না, তাহলে আমি কাজটা শুরু করে দেই। না স্যার, আমি রাজি। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, যার জন্য এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছিলাম। আমাদের ক্ষমা করে দিও, কথাটা বলে দিলাম, কারণ শিখার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি তোকে কখনো ছাড়বো না। রাসেল ঠিক বলেছ, আমি দেখছি। শিখা কান্না করেই যাচ্ছে, যেন ও কান্না থামতেই যাচ্ছে না। সবাই অনেকভাবে বোঝেছে, তবু কান্না থামছে না। ছি, আমি সত্য না জেনে একটা মেয়ের সাথে এমন করেছি, এত কষ্ট দিয়েছি। জানো জানো, আর কিছু সময় অপেক্ষা করো, তোমার কষ্টের অবসান ঘটবে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। এইভাবে অনেক কথা বলি সবাই বাসায় চলে আসে। বাসায় এসে রাসেল দেখতে পায়, সবাই বাসায় চলে আসে। বাসায় এসে রাসেল দেখতে পায় সোফায় তার শ্বশুর শাশুড়ি বসে রাসেলের বাবা মার সাথে কথা বলছেন। শিখা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এইভাবে কাঁদিস না মা, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তা মা, তুই কেমন আছিস? আব্বু অনেক ভালো আছে। তোমার মেয়ের জামাই তো আমার কাছে কোনো কষ্টের ছায়াই আসতে দেয় না। তাহলে বলো, ভালো না থেকে উপায় আছে? তোমরা কেমন আছো? শিখার এই কথাটা রাসেলকে ভাবিয়ে তোলে। শিখা তো সত্য কথাগুলো বলে দিলেই পারতো, তাহলে মিথ্যের আশ্রয় কেন নিল? নাকি আমাকে সত্যি খুব বেশি ভালোবাসে না? কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ মা, আমরাও ভালো আছি। তা বাবা রাসেল, আমাদের ক্ষমা করে দিও। সেদিন নাগের মাথায় না জানি কত কি বলেছি। ভালো আছি, আর ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনাদের সেদিনই ক্ষমা করে দিছি, যেদিন আমি বাড়ি থেকে চলে গেছি। আপনারা আমার গুরুজন, আপনাদের উপর আমার যতই রাগ অভিমান থাকুক না কেন, সেটা ক্ষণিকের জন্য, স্থায়ী নয়। এইভাবে গল্প করলে কি সবার পেট ভরবে নাকি? আসো সবাই নাস্তা করি। খাবার কথা তো এদের কারো মনেই নেই। তারপর যে যে খেতে চায় তারা খেয়ে নিল, কারণ রাসেলরা তো খেয়ে এসেছে একটু আগে, তাই তাদের তো আর খাবার প্রয়োজন পড়লো না। রাসেল রুমে গিয়ে বসে আছে আর ভাবছে, আমি শিখার সাথে এসব করতে পারলাম কিভাবে? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমার কথা ভেবেই এইসব করতে বাধ্য হয়েছে। এসব ভাবছে ঠিক তখনই শেখা রুমে আসলো। একটা কথা বলবো, রাখবে? তেমন জোর করবো না, কারণ জোর করার কোনো অধিকার আমার তো আর তোমার উপরে নেই। রাসেল ভাবছে কি এমন কথা যেটা বলার জন্য অনুমতি লাগবে। বলো, কি এমন কথা যা বলার জন্য অনুমতি চাইতেছো? আরে আজকে আবার এই গুন্ডাটার কি হলো? তুমি করে বলছে এর জন্য তেলাপোকার জুস খাওয়াতেই হবে। মনে মনে, আজকে তো আমার বাবা মা এসেছে, তাই যদি আমার সাথে একটু ভালো ব্যবহার, মানে তারা যেন বুঝতে না পারে যে তুমি আমাকে মেনে নাওনি, তাহলে তারা অনেক কষ্ট পাবে। বলে শেখা রাসেলের পায়ে ধরে পড়ে যায়। রাসেল আর সহ্য করতে না পেরে শিখাকে বুকে জড়িয়ে নেয়।
শিখা তো রাসেলের এমন কাণ্ড দেখে হাজার বোল্ডের শট খেয়েছে। তোমার স্থান আমার পায়ে না আমার বুকে। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি যার কোনো ক্ষমা হয় না, ক্ষমা করে দাও প্লিজ। রাসেল চোখে পানি আর শিখার চোখ দিয়ে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যেন কষ্টের বৃষ্টি না, এক ফোঁটা কষ্টের মাঝে সুখের বৃষ্টি। না, তুমি যা করেছো সেটা ভুল না। তোমার জায়গায় আমি হলে হয়তো এর থেকে বেশি করতাম। আর ক্ষমা চাইছো কেন? তোমার ওই বুকের বাম পাশটায় আমাকে একটু জায়গা দিও, যেন সারা জীবন তোমার সেবা করতে পারি। আরে পাগলি, কাঁদো কেন? এই বুকটা তোমার জন্যই বুক করা, সে আগে থেকে। কি? তাহলে এতদিন আমাকে কষ্ট দিলে কেন? রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা পড়ে গেছিল। কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে। হা হা হা। কি? আমি পেতনি? তবে রে, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে রাসেলের বুকে কিল ঘুষে মারতে থাকে। তখনই বাইরে থেকে করতালি শব্দ পেয়ে দুজনে দুজনকে ছেড়ে দিয়ে শেখা তো লজ্জায় শেষ। ভাবি, আশেপাশে মানুষদেরও একটু দেখো। বলেই সবাই হাসতে শুরু করে আর শেখা তো লজ্জায় দৌড়ে গিয়ে রাসেলের আম্মুকে জড়িয়ে ধরে। রাসেলের আম্মু, তুমি ঠিকই বলেছো, কাজটা কালকে করলেই ভালো হবে। শেখা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে রুমে চলে যায়। পাগলি মেয়ে, লজ্জা পেয়েছে। এইভাবে সুখে শান্তিতে পার হয়েছে আজকের রাত। সকালে রাসেলের ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ আজকে শেখা অন্য রুমে ছিল, তাই ডাকেনি। মহারাজের ঘুম ভাঙলো তাহলে? আমার আজকে ঘুম হয়নি। কেন গো? আমার জানা মতে ঘুমকে তো আর কেজে তোরে কিনে আনতে হয় না যে তোমার ঘুম হবে না। তুমিও না পারো বটে। আরে তোমার জন্য মনটা সারা রাত ছটফট করেছে, বুকের উপর খালি খালি লেগেছে। ওলে আমার বাবুটারে, অনেক কষ্ট পেয়েছো। দাঁড়াও, তোমার জন্য ইঁদুরের স্যুপ করে আনি, তাহলে মনটা ভালো হবে। বলে রাসেলের গালে টপ করে একটা কিস দিয়ে দৌড়ে চলে যায়। এদিকে রাসেল ভাবে, এটা কি বললো শিখা? কি পাগল হলো নাকি? ইঁদুরের স্যুপ কি মানুষ খায় নাকি? ভাইয়া কি এত মনোযোগ দিয়ে ভাবি শুন? আর বলিস না, তোর ভাবি মনে হয় খুশির জন্য পাগল হয়ে গেছে। বলে কিনা আমার জন্য ইঁদুরের স্যুপ, তেলাপোকার জুস, ব্যাং ভর্তা, আরো কত কি বললো খাওয়াবে। আবার নিম পাতার গরম চা। হা হা হা, ভাইয়া আয় নিচে চল। তারপর রাসেল নিচে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। রাসেল রুমে বসে আছে, তখনই শেখা একটা প্যাকেট নিয়ে আসে। জানো, তাড়াতাড়ি এটা পরে রেডি হও, জজ আম্মুর অর্ডার। পারবো তো, তবে তার আগে আমার কিছু পাওনা আছে, সেইগুলো পূরণ করো। বলে রাসেল শেখার দিকে এগোচ্ছে আর শেখা পেছনের দিকে যাচ্ছে। এই না না, একদম দুষ্টুমি করবে না এখন, বলে দিলাম। না না, সেটা তো হবে না। আমার তো তোমার সাথে দুষ্টুমি করতে ভালো লাগে। আরো কাছে যাচ্ছে। শেখা দেওয়াল সাথে আটকে যায় আর পেছনে যেতে পারে না। রাসেল শেখার দুই হাত আটকে ধরে নাকের কাছে নাক আনে। এখন স্পষ্ট দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। শেখা চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাসও ভারী হয়েছে। এই জন্য উত্তেজনাপূর্ণ এক চরম রোমাঞ্চকর মুহূর্ত। যেই না রাসেল শেখার ঠোঁট নিজের দখলে নিতে যাবে, তখনই আম্মু কখন আসলে? রাসেল কথাটি শুনেই তাড়াতাড়ি করে ছেড়ে দেয় আর শেখা দৌড়ে দরজার কাছে গিয়ে, কেমন দিলাম? ফাজিল মাইয়া, তোমার তো হচ্ছে। আগে কাছে পাই, তখন সুদে আসলে সব উসুল করে নিব। আমাকে বোকা বানানো, তাই না? রাসেল রেডি হয়ে নেয়। ওইদিকে শেখাকে পার্লার থেকে কিছু মেয়ে এসে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে যায়। আজ শেখাকে অপরূপ সুন্দর লাগছে। এমনিতেই পরি, তার উপর বিয়ের সাজ। এমনিতেই বিয়ের সাজে নাকি মেয়েদের একটু বেশি কিউট লাগে। আরে বাহ, আমার মামুনিটাকে তো অনেক সুন্দর লাগতেছে, কারো নজর না লাগে। পাশে থেকে জুই বলে ওঠে, আমরা যে একটু সেজেছি সেই দিকে কারো খেয়ালই নেই, শুধু ভাবিকেই দেখছে সবাই। আরে মামুনি, তোকে অনেক সুন্দর লাগছে, একদম পরি জैसा। এদিকে রাসেল, নীল, রাফি, আদনান সাহেব বসে আছেন। আচ্ছা রাসেল, আমি তোমাদের স্যারকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কোথায় গেল সে? রাসেল কথা শুনে হাসতে থাকে। এখানের হাসান কি হলো? স্যারের সাথে সব হিসাব নিকাশ করেছি কেল্লাফতে। স্যার এখন আকাশে বসে বসে পরিকল্পনা করতেছে কার সাথে কি করা যায়। কি? কখন করলে এটা? তারপর রাসেল সব খুলে বলল। এখন বুঝতে পারলেন তো নাকি কোনো ভেজাল আছে? ভাইয়া, আমাদের তো সব খুলে বললে, কিন্তু আপনার পাঠকদের বলবেন না, তাই তারা রাগ করেছে। তাদের এটুকু বলেন। ও, আমার তো মনেই নেই। তাহলে আপনারা শোনেন, আমি খোঁজ নিয়ে অনেক কষ্টের পরে জানতে পারি স্যার এখন পরিত্যক্ত একটা বাড়িতে থাকে, যেখানে সবাই যায় না। আর যাবেই বা কিভাবে? এটা তো জঙ্গলের মাঝে অবস্থিত। আমি সেখানে গিয়ে দেখি কোনো সিকিউরিটি নেই, শুধু স্যার একাই বসে কি যেন ভাবতেছে।
স্যার আমাকে দেখে চমকে ওঠে। আরে রাসেল যে। স্যার, আপনার সাথে একটু হিসাব করতে আসলাম। সেই দিন যা শিখাদের দিয়ে আমার বিরুদ্ধে করিয়েছিলেন। দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। শিক্ষার নীলার বাবার সাথে শত্রুতা ছিল, তাই ওদের ডাল হিসেবে ব্যবহার করেছি। সরি বাবা। কথাগুলো বলছে আর রাসেল স্যারকে চেয়ারের সাথে বেঁধে ফেলছে। হে কি, আমাকে বাঁচছো কেন? আর পেট্রোল কেন দিচ্ছ? আমাকে মাফ করে দাও। আমি মাফ করার কে? যান আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে মাপ চান। সেখানে তো যাওয়ার জন্য ভিসা এত তাড়াতাড়ি পাওয়া যায় না, কিন্তু আমি ব্যবস্থা করে দিলাম। হ্যাপি জার্নি, বাই বাই। বলে রাসেল আগুন লাগিয়ে চলে আসে। স্যার চিৎকার করে যাচ্ছে, কিন্তু মুখে টেপ থাকার কারণে কেউ শব্দ শুনতেও পারবে না। ভাই তুই একটা মাল মাইরি, কেউ বোঝার আগে সব শেষ করে দিলে। তোরাও না। এভাবে অনেক বার্তার মধ্য দিয়ে বিয়ের সকল কার্য শেষ হয়ে যায়। এখন শিখা বাসর ঘরে ইয়া বড় একটা ঘুমটা দিয়ে রাসেলের জন্য বসে আছে, কিন্তু রাসেলের আসার কোনো নামগন্ধই নেই। আজকে আসুক, ওর একদিনকে আমার যতদিন লাগে। এত বছর পরে কাছে পাবো, আর নবাবের সেই দিকে কোনো খেয়ালই নেই। রাগে ফুলতেছে, তখনই রাসেল চুপটি করে রুমে ঢোকে। ঢুকে রাসেল অবাক হয়ে যায়, মানে শক্ট খায়, কারণ শিখা ঘুমটা ফেলে কোমরে আঁচল গুজে রাগী ভাবে তাকিয়ে আছে। এই বের হ, আমার রুমে তোর কোনো জায়গা নেই, যা বের হ বলছে, আর রাসেলকে ধাক্কা দিচ্ছে বাইরে যেতে। এই রে পাগলি খেপেছে, এখন কি করি? আমার লক্ষ্মী বউ, এমন করিও না। এত সময় বাইরে কি করলি? আর বলিও না, বন্ধু বান্ধবরা আসতে দিচ্ছিল না। জানা তাদের কাছে, তোর আমার কাছে আসতে হবে না, যা বেরো আমার রুম থেকে। এই লক্ষ্মীটি রাগ করেছো বুঝি? এই দেখো আমি কানে ধরেছি, আর এমন হবে না। তুমি আমার মনের অবস্থা একটুও বোঝো না। যদি বুঝতে, তাহলে আর এইভাবে দূরে থাকতে পারতে না। এইভাবে বলিও না গো, তুমি তো আমার সব। তুমি ছাড়া কে আছে আমার? বলে রাসেল শিখার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। শিখা হাঁপাচ্ছে। আর একটু হলেই দম বন্ধ হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতাম। মেরে ফেলতে চাও নাকি? শিখাকে আর কিছু বলতে দেয় না রাসেল, কারণ রাসেল শিখার মুখ বন্ধ করেছে তার ঠোঁট দিয়ে। শিখাও রেসপন্স করছে। এভাবে আবারও মিলিত হয় দুটি দেহ। তারা দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রের গভীরে। গল্পটা এখানেই রেখে দিলাম। আপনারা কি দেখেন? সিনেমা তো শেষ, ওদের একটু একা থাকতে দিন। সমুদ্র থেকে মুক্ত খুঁজতে হবে। জানি না এই গল্পের মাধ্যমে আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, তবে এই গল্পের মতো কাহিনী কিন্তু আমাদের জীবনে হামেশাই ঘটে। তাই আমার অনুরোধ, যাই করেন না কেন আগে সত্য জানবেন, পরে যা করার সেটা করবেন। ফের দেখা হবে, কথা হবে নতুন গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।